দশম শ্রেণীর বিষয় বাংলা, শ্রী পান্থের লেখা গল্প হারিয়ে যাওয়া কালিকলম। চলো আমরা প্রথমে শ্রী পান্থর সম্পর্কে কিছু জেনে নিই। শ্রী পান্থর প্রকৃত নাম হলো নিখিল সরকার। শ্রী পান্থ হলো তার ছদ্মনাম। তার আরো একটি ছদ্মনাম আছে দৌপারিক। তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সাংবাদিকতার এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তরুণ বয়স থেকে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেন। একই সঙ্গে তিনি সামাজিক ইতিহাস, বিশেষ করে কলকাতার সমাজ ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে, আমরা দেখে নিই কিছু কিছু। আজব নগরী, শ্রী পান্থের কলকাতা, যখন ছাপাখানা এলো, বটতলা, কলকাতা প্রভৃতি নানা রকম। সংক্ষেপে শ্রী পান্থ ছিলেন এমন একজন লেখক ও গবেষক যিনি তার কলমের মাধ্যমে ইতিহাস ও সমাজকে জীবন্ত করে তুলেছিলেন। আমরা আজকে যে গল্পটি পড়ব সেটা শ্রী পান্থের গ্রন্থ কালি কলম ও মন গ্রন্থ থেকে গৃহীত। চলো আমরা দেখে নিই গল্পটি। প্রথমে বলে রাখি, গল্পটিতে অনেকটাই বড়, কিন্তু যদি আমরা সারসংক্ষেপটা পড়ি তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। যদি বড় কোশ্চেন আসে ভিতর থেকে, তার লাইন বাই লাইন মানে সব কিছু কিন্তু কোশ্চেন উত্তর করতে অসুবিধা হয়ে যাবে। বড় প্রশ্ন তো আসেই আসে, যদি কেন বলছি। তো ওই জন্য আজকে আমরা প্রথম থেকে শেষ অবধি লাইন বাই লাইন সুন্দর করে বুঝে নেব এবং পড়ে নেব। ভিডিওটি শেষ অবধি দেখো এবং সঙ্গে থাকো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। চলো তাহলে আজকের গল্প শুরু করি, হারিয়ে যাওয়া কালিকলম। কথায় বলে, কালি কলম মন লেখে তিনজন। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখিরা অফিস। কথায় বলে কি, যে কালি কলম মন লেখে তিনজন, এটা কথায় বলে। কেন বলে? কারণ যদি কালি থাকে, কলম থাকে এবং প্রকৃত মন থাকে লেখার জন্য, তবেই লেখা যায়। তো আমি বলতে এখানে কার কথা বলা হয়েছে? আমি বলতে এখানে বলা হয়েছে লেখকের কথা, তাই না? লেখক শ্রী পান্থ। তিনি কি করেন? তিনি যে অফিসে কাজ করেন সেটা হলো কিসের অফিস? লেখালেখির অফিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চোখ ও আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। তাহলে তিনি কি বলছেন? যে আমি যে অফিসে কাজ করি সেটা হলো লেখালেখির অফিস, কিন্তু সেখানে কিন্তু কেউ লেখালেখি করে না আমি ছাড়া, মানে লেখক ছাড়া। কেন? কারণ তাদের সবার সামনে কি থাকে? সকলের সামনে চোখ ও আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা থাকে, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। অর্থাৎ কি, আমরা সবাই জানি সেটা হলো কম্পিউটার। আর কিবোর্ড, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ অর্থাৎ অক্ষর। প্রতিটি কিবোর্ডের ওপরে তো সবসময় আমরা দেখতে পাই যে হরফ বা অক্ষর লেখা থাকে। হ্যাঁ, সেখানে লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। মাঝে মাঝে যারা লিখছেন, টাইপ করছেন আর কি, তারা লিখছেন, টাইপ করছেন, আর আয়না মানে চোখও ওই যে আয়না বলছেন যেটাকে লেখক, অর্থাৎ কম্পিউটার স্ক্রিন, সেটার দিকে তাকিয়ে দেখছেন। কি কেন দেখছেন? কারণ কোথাও যদি ভুল চুক হয়ে থাকে বা ছুটে গিয়ে থাকে, সেজন্য একবার করে লিখে দিচ্ছেন। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। আচ্ছা, লেখক কোথায় লেখেন? লেখক কিন্তু লেখেন কলমে, কাগজে, কিন্তু তার লেখাটাও তো ছাপাতে হবে। তা বাকি যারা তাদের যে সহকর্মী আছেন তারা ভালোবেসে লেখকের লেখাটা ছাপিয়ে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। কেন? কলম নিয়ে যেতে ভুলে গেলে বিপদ কেন? কারণ কলম, কারোর সঙ্গে কলম নেই। যদি বা কারোর কাছে গলা শুকনো ভোতা মুখ একখানে জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। কারণ কারো কাছেই কলম নেই। সবাই তো কম্পিউটারের টাইপ করে, তাই না? কারো কাছে কলম থাকা না থাকাটাই স্বাভাবিক। তো শুধুমাত্র লেখক যিনি, তিনি কলমে লেখেন। তাহলে কলম নিয়ে যেতে পারলে কিন্তু বিপদ। যদি বা কারো কাছে
কোনো একটা কলম জোটে এটা সেটা আবার লিখে সুখ হয় না। দায়সারাভাবে কোনো মতে সেদিনের মতো কাজ সারতে হয়, অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির আপিস। লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু আছে, কি আছে বাংলায় একটা কথা, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুলি বুঝিবা আমরাও তাই। তাহলে কি লেখক একটা কথা বলছেন, একটা প্রবাদ, যে কালি নেই কলম নেই অথচ মুন্সি। মুন্সি কারা হয়? মুন্সি হলেন তারা পণ্ডিত ব্যক্তি যারা, তারা কি করেন, লেখেন, লেখালেখির কাজ করেন। তো কালি নেই কলম নেই আমি আবার মুন্সি কি করে হলাম? তো এখানেও ঠিক বাক্যটা ঠিক যেন এখানে ফুটে উঠেছে, একদম সিমিলারিটি এসছে। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আমি গ্রামের ছেলে, অর্থাৎ লেখক হচ্ছেন গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা আমার বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। অজপাড়াগা মানে হচ্ছে ভীষণই গেঁয়ো, অর্থাৎ যেখানে নতুনত্বের আলো এখনো খুব কম পৌঁছেছে বা পৌঁছায়নি, সেরকম পাড়াকেই বা গ্রামকে বলা হচ্ছে অজপাড়াগা। তো তারা কতদিন বছর আগে বলেছেন, 50-60 বছর আগে, তারা কলমের মাহাত্ম্য বুঝবে। আমরা কলম তৈরি করতাম কেন বলেছেন আগে দেখো, লেখকের এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি এখন বলবো, যে লেখক বা লেখকরা ছোটবেলায় কিভাবে কলম তৈরি করতেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। কি, এই যে এখানে একটা ছবিও আছে, এই যে রোগা বাঁশ যেটাকে আমরা কঞ্চি বলি, সেই কঞ্চি কেটে লেখক কলম তৈরি করত। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ শুধুমাত্র কলমটাকে চিরে দিলেই বা কলমটা রোগা দিলেই চলবে না, কি করতে হবে, কলমের মুখটাকে সুন্দরভাবে চিরে দিতে হবে যাতে কালি একসাথে গড়িয়ে না পড়ে, আস্তে আস্তে যাতে চুইয়ে চুইয়ে পড়ে। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, তাই না? তাহলে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে কালিটা পড়বে, অর্থাৎ এই যে কঞ্চির গা বেয়ে বেয়ে যেটা পড়বে আস্তে আস্তে, সেটাকে বলা হচ্ছে চুইয়ে চুইয়ে পড়া। কোথায় পড়বে না, লেখকে বা লেখার পাতে, মানে লেখার যে পাতা, সেই পাতাতেই কালিটা চুইয়ে চুইয়ে পড়বে। এবার কি পাতা, কোথায় লেখা হয় আমরা দেখবো। আমরা তখন কাগজ কলমে লিখি, কিন্তু তখন তা ছিল না। তখন কি ছিল দেখবো, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। তাহলে শৈশবে লেখকদের পেন ছিল কিরকম দেখলাম, আর পাতা ছিল কাগজের, অর্থাৎ কলা পাতা, কাগজ না। তাই অর্থাৎ কলা পাতা কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। অর্থাৎ হয়ে গেছে হোম টাস্কটা, দেখে নিয়েছেন, তাই এক টানে একটুখানি ছিঁড়ে দিতেন মাস্টারমশাই, যাতে পরবর্তীকালে ওটা বোঝা যায় যে এটা আমাদের দেখা হয়ে গেছে, হোম টাস্ক করা হয়ে গেছে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কেন? বাইরে ফেললে গরু খেয়ে নিলে আবার অমঙ্গল। তাহলে যেখানে সেখানে ফেলাও যেত না। কোথায় ফেলা হতো? পুকুরের মধ্যে। কারণ যদি গরু খেয়ে নেয় তাহলে আবার অমঙ্গল, কারণ গরু আবার এই যে অ আ অক্ষর বা ক খ এগুলো কিন্তু খাওয়াটা অমঙ্গলের, মানে আগে এটা কথিত ছিল, কুসংস্কারই বলবো, এটা কিন্তু অমঙ্গল হিসাবে সবাই মানত। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। তার মানে কি, ক অক্ষর গোমাংস মানে গোমাংস তো হিন্দুরা কিন্তু গরুর মাংস খায় না, এটা হিন্দুদের জন্য নিষিদ্ধ। তো সেক্ষেত্রে এখানে গরুর কাছেও অক্ষর কিন্তু নিষিদ্ধ। অক্ষর খেলে কি হয়, অমঙ্গল হয়। গরুকে যদি অক্ষর খাওয়ানো যায় কোনোভাবে তাহলে সেটা পাপ, এই বলে এটা কুসংস্কার হিসাবে কিন্তু আগে ধরা হতো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে লেখক আগে কিরকম করে পেন বানাতো, কঞ্চি চিরে, তারপর কোথায় লিখতো, কলাপাতা মধ্যে, কিভাবে পেনটাকে অর্থাৎ কঞ্চিটাকে চিরে দিত এবং কালি কিভাবে চুইয়ে চুইয়ে পড়তো, এটা আমরা বুঝলাম এখান থেকে। হ্যাঁ, এরপর আমরা দেখবো কি, আমরা কালিও তৈরি করতাম
নিজেরাই। এবার এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্ট্যান্ডার্ড। কিভাবে ভালো কালি তৈরি হয় সেটা এখন দেখব। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতে যারা পুরনো বৃদ্ধ বয়স্ক মানুষেরা তিল, ত্রিফলা, শিমুল ছালা, ছাপ দুধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। অর্থাৎ এখানেও আমরা লাইন পাচ্ছি একটা খুব সুন্দর প্রবাদ, কি তিল, ত্রিফলা, শিমুল ছালা। তিল আমরা কি জানি, শস্য। আর ত্রিফলা বলতে এখানে আমলকি, হরিতকি আর বহেরা, এই তিনটি ফল মিলে হয় ত্রিফলা। ত্রি মানে তিনটে, কিন্তু হ্যাঁ, তিন বোঝায়। তো ওই তিনটি ফল, তার সাথে কি শিমুল ছালা, শিমুল গাছের ছাল। ছাপ দুধে করি মেলা, মানে ছাগলের দুধের সাথে মেলা মানে মিশিয়ে দিয়ে ওইগুলোকে একসাথে করে লৌহ পাত্রে লোহায় ঘষি, একটা লোহার পাত্র নিয়ে, লোহার জায়গা নিয়ে লোহা দিয়ে সেটাকে ঘষে এই কালি এমন হতো, এত সুন্দর হতো, এত ভালো হতো যে ছিঁড়ে পত্র না ছেড়ে মসি, মানে পাতাটা ছিঁড়ে যাবে কিন্তু কালি উঠবে না। মসি মানে হচ্ছে কালি। এতটাই ভালো কালি তৈরি হতো। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি। তাহলে লেখকের যে এইভাবে প্রাচীনেরা বলতো কিন্তু এইভাবে করলে খুব সুন্দর, খুব ভালো কালি হয়। এটা প্রাচীনদের কথা, বৃদ্ধদের, বয়স্কদের, যারা জানে বেশি। কিন্তু লেখক কি বলছেন যে আমরা এরকম কালি তৈরি করতে কিভাবে পারবো? তার লেখক কিভাবে কালি তৈরি করতে ছোটবেলায় এখন দেখব। আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। কিরকম? বাড়ির রান্না হতো কাঠের উনুনে। এই যে কাঠের উনুনে বাড়িতে রান্না হতো। তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। কাঠের উনুনে যদি রান্না হয়, অবশ্যই কড়াইয়ের তলার বা হাঁড়ির তলার মধ্যে পিছনে কালি জমবে। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। লাউ গাছের পাতা দিয়ে তুলে নিয়ে সেটাকে জমিয়ে দিয়ে জলে গুলে নিয়ে। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা কালো জলে হরিতকি ঘষত। হ্যাঁ, ওই যে আমরা ত্রিফলার মধ্যে হরিতকি দেখলাম, হরিতকি ফল, সেই হরিতকি ফলও সেখানে ঘষে দিত। কারণ হরিতকি ফলের যে কষ বা যে কালো রং, সেটা কিন্তু ভীষণই কষ আছে, যেটা যদি কোথাও লেগে যায় বা কখনো দেখো তোমরা হয়তো, তাহলে বুঝবে সেটার কষ কিন্তু ওটা খুবই মুশকিল। তো ওইটা হচ্ছে হরিতকি লাগিয়ে দিত, যাতে কালিটা আরো সুন্দর হয় এবং আরো জবরদস্ত হয়। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ায় দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তাহলে সবকিছু মেশানোর পর কি হতো, একটা খুন্তি নিয়ে সেটাকে ভালো করে পোড়ানো হতো, তারপর সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটে উঠতো। জল তো ছিল অল্প, তাহলে ওই যে লাল হয়ে খুন্তিতে যেটা পড়ে যেত, সেটা যখন ছ্যাঁকা দেওয়া হতো টকবক করে জলটা ফুটে উঠতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত। আচ্ছা, মাটির দোয়াত আমরা এবার কালি দেখলাম, এবার দোয়াত দেখবো। দোয়াত কোনটা? যে পাত্রে কালি রাখা হয় সেটাকে বলা হচ্ছে দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। অর্থাৎ লেখকের তারে প্রথম লেখালেখি কিভাবে হয়েছে, যদি কোশ্চেন আসে, বড় কোশ্চেনও যদি হয়, তাহলে আমরা কি বলবো, পুরো প্রসেসটা প্রথমে বলবো, কিভাবে কালি তৈরি করতো। এই যে এখান থেকে যে আমাদের ছিল সহজ পদ্ধতি, তারপর বাঁশের কলম, মাটির দোয়াত আর ঘরে তৈরি কালি, আর হচ্ছে কি কলা পাতা, যেটা কাগজে কাজ করতো। এই নিয়ে হলো আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। অর্থাৎ তখনকার সময়কার যে লেখালেখি, তখনকার যে কালি তৈরির পদ্ধতি, সেখানের মধ্যে একটা খুব মজাও তারা পেত বা মজাও ছিল সেই সময়। একটা খেলার ছলে সব কিছু সুন্দর করে নিজের হাতে তৈরি করে কলাপাতা কাগজ হিসেবে ব্যবহার করে
কালি তৈরি করে ওই যে লেখার যে মজা, লেখার যে আনন্দ, সেটা যদি এখন কালি যদি শেষ হয়ে যায়, তখন উপক্রম যদি হয়, কষ্ট তো হয়, তাই না? লেখক ওটাই বলছেন যে এটা তো যদি এখন শেষ হতে চলে, তাহলে তো কষ্ট তো হয় বই কি, তাই না? পরের স্লাইডে দেখবো, পরের স্লাইডে দেখবো, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। লেখক কি ভাবছেন যে ভাবি যদি আমি যীশু খ্রিস্টের আগে অর্থাৎ খ্রিস্ট পূর্বাব্দে জন্মাতাম, তাহলে কি হতো? যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে। মিশর বলতে ইতিহাসের মিশরের কথা বলা হয়েছে, যেগুলো আমরা পড়েছি আগে ইতিহাস, তো ইতিহাসের কথা বলা হয়েছে। যদি আমি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তাহলে কি হতো? তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। এখানে সুমেরিয়ান আর ফিনিশিয়ানদের কথা হয়তো বলা হয়েছে এই কারণে হতে পারে, সুমেরিয়ান ছিল বর্ণমালার বিখ্যাত, সুমেরিয়ান জায়গাটা বিখ্যাত কেন ছিল? বর্ণমালার জনক হিসাবে সুমেরিয়ান দেশকে জানা হয়। আর ফিনিশিয়ানকে কেন বিখ্যাত? যে ফিনিশিয়ান হলো কিউনিফর্ম লিখনের জন্য বিখ্যাত, তো সুমেরিয়ান হলো বর্ণমালার জন্য বিখ্যাত, আর ফিনিশিয়ান হলো কিউনিফর্ম লিখনের জন্য বিখ্যাত। সেই জন্য হয়তো এখানকার নাম দুটো দিয়েছেন, হ্যাঁ তিনি, অর্থাৎ অথবা তার মনে হয়তো হয়েছে যে নীল নদীর তীরে যে নল খাগড়া ভেঙে তিনি নিয়ে আসতাম, অর্থাৎ নিয়ে আসতেন তিনি, সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচারু করে কলম বানাতাম। তিনি এগুলো ভাবছেন, তিনি হয়তো নিজেই তৈরি করতেন এগুলো, তাই না? হয়তো ফিনিশিয়া আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। তিনি এগুলো চিন্তা ভাবনা করছেন যে আমি যদি ওই সময় থাকতাম তাহলে আমি হয়তো এগুলো করতাম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, রোম সাম্রাজ্যের অধীশ্বরকে জুলিয়াস সিজার, তো তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস। আচ্ছা এখানে এ প্রসঙ্গে বলি, ব্রোঞ্জের শলাকা যার পোশাকি নাম কি? স্টাইলাস। এটাও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, তো আমরা মনে রাখবো স্টাইলাস কি? তুলে দিত আমার হাতে। স্টাইলাস হচ্ছে একটা পেন যেটা ব্রোঞ্জের শলাকা হিসাবে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাজটাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। তাহলে স্টাইলাস হচ্ছে একটা পেন, একটা পেনের নাম যেটা ব্রোঞ্জের শলাকা হিসাবে যদি কোশ্চেন আসে তাহলে আমরা বলবো কি? স্টাইলাস, তাই না? এখানে এই প্রসঙ্গে আমি একটু বলি যে জুলিয়াস সিজার তো রোমের অধীশ্বর ছিলেন, তো তাকে মারার জন্য কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল। কাসকা থেকে শুরু করে তার অনেক সৈন্য ছিল তার সাথে, মন্ত্রী এবং সবাই মিলে তাকে ষড়যন্ত্র করে মারার প্ল্যানিং করেছিল। তখন যখন জুলিয়াস সিজার কাসকা যখন জুলিয়াস সিজারকে ছুরিকাঘাত করে, তখন সিজারের কাছে একটা স্টাইলাস পেন ছিল, সেই পেনটা নিয়ে কিন্তু কাসকাকে তিনি বাহুতে আঘাত করেছিলেন, সেটারই কথা বলা হয়েছে। কলম সেদিন খুনিও হতে পারে বই কি, তাই না? তো কলম ওইভাবে পেন নিয়ে যদি আঘাত করা যায় তাহলে কলম সেদিন খুনিও হতে পারে, তাই না? চীনেরা অবশ্য চিরকালই লিখে আসছেন তুলিতে। চীনেরা কিসে লিখে আসছেন? তুলি দিয়ে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তাহলে কি? শলাকা কথার অর্থ হলো কাঠি, হ্যাঁ, আর জ্ঞানাঞ্জন শলাকা মানে হচ্ছে যে পেন বা কলম। এটাও কিন্তু আসতে পারে যে জ্ঞানাঞ্জন শলাকা মানে কি আর শলাকায় বা মানে কি। তা বাঁশের হোক বা নল খাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক না কেন, তাই না? তাহলে সেই দিন পর্যন্ত কিন্তু বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থে শলাকা দিয়ে তৈরি, এটাই বলা হচ্ছে। এখন যদিও এই যে এখানে কিন্তু আমরা ছবিটা দেখতেই পারবো, যে তুলিটাও এই ছবি আমরা দেখতে পারবো, তাই না? তো এখন যদিও অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে দেখবো পরের স্ট্যান্ডারগুলোতে। দেখো পরের স্ট্যান্ডারে কি আছে। এখন স্কুলে ছেলেমেয়েরা তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম।
হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চি কলম আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি দেখা যাচ্ছে, এখন তহবিলে হয়তো রকমারি কলম দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলেও অনেক খুঁজলে এখন দেখা যাবে না যে বাঁশের কলম, অবশ্যই দেখা যাবে না কঞ্চি কলম, আর খুঁজে পাওয়া যাবে না। এখন সবার হাতেই কিন্তু কলম। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। তাহলে কি বলছে, খাগের কলম এখন কোথায় দেখা যায়? এটাও প্রশ্ন আসতে পারে সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময় আমরা দেখবো, সবাই দেখেছো সরস্বতী পুজোর সময় নিচে একটা দোয়াত থাকে, সেই দোয়াতের মধ্যে থাকে দুধ কালির বদলে, আর যেটা এরকম করে থাকে পেনের মতো যে খাগের, সেটাকে হচ্ছে খাগের কলম বলে সেটাকে, তাই না? সেটা এখন আমরা দেখতে পাই শুধুমাত্র সরস্বতী পুজোর সময়, হ্যাঁ, কিন্তু পুজোর কাজে লাগে বলে সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। তাছাড়া কিন্তু আমরা এইসব কলম মোটেও দেখতে পাই না বা পাবো না। পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম হলো কুইল। এবার এটাও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আসে যে কুইল কি, তখন কি বলবো, পালকের কলমকে বলা হয় কুইল, বা পালকের কলমকে কি বলে, কুইল, ইংরেজিতে বলা হয় কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এটা হতে পারে শর্ট কোশ্চেন, তাই না? লর্ড কার্জন তখন কি বলতেন, যে ইংরেজি সাংবাদিকরা ছিলেন, তো ইংরেজিতে তাদের তাজা তাজা ইংরেজি বলা বা ইংরেজি সংবাদ ছাপানো, সেগুলো দেখে তিনি তাদেরকে বলতেন কি, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই, সত্যি তাই। এখন আমরা যদি এই কলমগুলো দেখতে চাই বা পালকের কলম, তাহলে আমরা কোথায় দেখবো, চিত্র অর্থাৎ ছবিতে, ফটোগ্রাফি বা তৈলচিত্রতে। তার আগে আমরা এই কলম সত্যি দেখতে পাবো না বা দেখতে পাওয়া যায় না। আর পরের স্ট্যান্ডে যাব, তাহলে এখানেও আমরা দেখলাম যে কলমের কি দুরবস্থা, তাই না? উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। আচ্ছা, উইলিয়াম জোন্স কিংবা উইলিয়াম কেরি, উইলিয়াম কেরির নামও আমরা শুনেছি, রাম বসু, তার হচ্ছে সমুন্সি, মুন্সি ছিলেন, আমি বললাম একটু আগে মুন্সি কে ছিলেন, তো তার সমুন্সি ছিলেন রামরাম বসু। ছবিতে দেখা যায় যে সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। আচ্ছা, এই যে সাহেবরা কি করেছিলেন, এই যে যেখানে আমরা দেখব ছবিতে দেওয়া হয়েছে, যে এই পালক কেটে কলম তৈরি করার জন্য একটা সহজ পদ্ধতি তারা বার করেছিলেন। শার্পনার যেমন আমরা পেন্সিল কাটি, ঠিক সেরকমই এমন একটা শার্পনারের মতো যন্ত্র তৈরি করেছিলেন, যেখানে পালকটা ঢুকিয়ে দিলে, চাপ দিলেই হয়ে যেত কলম, সেটাই বলা হয়েছে। তাতেও রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? পালকের কলম তো দূরের কথা, এখন দোয়াতের কলমই বা কোথায় পাবো আমরা? কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম। কোনো কোনো অফিসে বা এখনো অফিসে যদি যাই আমরা, তখন হয়তো দেখতে পাবো টেবিলের ওপরে দোয়াত কলম রাখা রয়েছে। সেটা কি, কিন্তু সেসব ফাঁকি মাত্র, সেসব ফাঁকি মাত্র। ফাঁকিটা কিসের, কেন বলেছেন? ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। তার মানে ওইটা দেখতে ফাউন্টেনের মতো, ফাউন্টেন পেনের মতো দেখতে, ফাউন্টেন পেনের আদলে আসলে বল পেন, ওটাকে ওইরকম আদলে ওরকম স্টাইলে বানানো হয়েছে, কিন্তু ও অ্যাকচুয়াল হচ্ছে বল পেন। আচ্ছা, পরের স্টাইলে আমরা যাই। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গি পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা হলো কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়, সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। তাহলে সত্যি তাই, এখনো আমরা দেখি যে বাসে, বাস স্ট্যান্ডে বা স্টেশনে বা লোকাল ট্রেনে যাতায়াত করলে আমরা দেখতে পাবো কি, যে এরকম কলম কিন্তু তারা বিক্রি করছে, সস্তার চূড়ান্তই বটে। ফলে প্রত্যেকের পকেটেই কলম।
শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। তাহলে পণ্ডিত মশাইয়ের খ্যাত কোথায় বা খ্যাতি? কানে কলম গুজে রাখা। আর দার্শনিকের পরিচিতি কোথায় বা দার্শনিক কাকে বলবো? যারা নাকি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তাদেরকে বলবো আমরা দার্শনিক। পরের স্ট্যান্ডার্ডে দেখবো, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আচ্ছা, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম কি তার কোথায় কলম গোজা ছিল? পায়ে। পায়ের মোজায়। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি তাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো, তাই না? এই যে যেমন এখানে পুলিশের মধ্যে যে স্টার থাকে না, এই যে এখানে অনেকে আবার পকেট করে নেয় ছোট্ট করে, তো ওই ছোট্ট পকেটে আবার কলম গুজে রাখেন, এটা আবার স্টাইল, তাই না? কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড় বাসে ট্রামে যারা যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। তাহলে কেন মহিলারা আবার মাঝে মাঝে খোপার মধ্যে কলম রাখেন? এটা আবার ইচ্ছাকৃত নয়, তিনি বলেছেন। আবার হতে পারে এই জন্যই কারণ হয়তো কারোর কলম তার খোপায় লেগে গেছে, এটা হতে পারে। আবার এটাও হতে পারে যে ভিড় বাসের মধ্যে চুল খোলা আছে, তিনি তার কাছে হয়তো কলম ছিল, হয়তো চুল বাঁধার কিছু ছিল না, ফট করে কলমটাই কাজে লাগিয়ে তিনি খোপা বেঁধে সুন্দর করে কলমটা লাগিয়ে নিলেন। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। এক সময় কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, অর্থাৎ কায়স্থ, যারা কায়স্থ হয় তাদেরকে কি কলমে চেনা যাবে, তারা কলম নিয়েই তাদের কারবার। আর গোফেতে রাজপুত, যাদের গোপ থাকে তারা হচ্ছে রাজপুত। কিন্তু এখন এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়, কারণ তার কোনো বিশেষত্ব নয়। আগে ছিল বিশেষত্ব, এখন আর তার কোনো বিশেষত্ব নেই, মানে এখন এগুলো আর দেখা যায় না। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালী ঘাটে। তাই এখানে আবার একটা দিয়েছে লাইন, কি যে কালীর অক্ষর নেইকো পেটে, আবার চণ্ডী পড়েন কোথায়? মানে চণ্ডী পাঠ করা কোথায়? কালীঘাটে। এরকম করে প্রতিটারই কিন্তু এক একটা করে অন্তর্নিহিত অর্থ থাকে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে তাদের ভাবনা, তারা ভাবুন। অর্থাৎ পেটে তাদের কত অক্ষর, যাদের ভাবনা তারাই ভাবুন। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যিই তাই, এটার মানে কিন্তু এটাই, হ্যাঁ, যে দেশে সবাই স্বাক্ষর অর্থাৎ শিক্ষিত, যে পড়াশোনা না জানলেও ঠিক করে শিক্ষিত, শিক্ষার আলো তার না পৌঁছালেও কলম কিন্তু সর্বজনীন, অর্থাৎ কলম সবার কাছে আছে। এতটাই সহজলভ্য কলম হয়ে গেছে। সত্যি সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারাও এখন আর কলম নিয়ে হাত সাফাই খেলা দেখায় না, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। ঠিকই তাই, পকেট মারাও না এখন কলম চুরি করে তাদের হাত সাফাই খেলা দেখায় না, চুচু মেরে হাত গন্ধ করার মতো যে কলম চুরি করবো, এটা কোনো চুরি করার জিনিস হলো? এরকমই হয়ে গেছে কলম, যে এতটা সহজলভ্য, এত সস্তার জিনিস। লেখক এটা নিয়ে কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছেন। পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। এটা পণ্ডিতদের বক্তব্য, কি যে ফাউন্টেন পেন কিন্তু দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছেন, কলমের দুনিয়া। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। কি বলা হতো? ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে। তাহলে ঝর্ণা কলম নামটা কার দেওয়া? ফাউন্টেন পেনকে কিন্তু ঝর্ণা কলম বলে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ফাউন্টেন পেনের অপর নাম ঝর্ণা কলম। কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঝর্ণা কলম হয়তো এই জন্য হতে পারে তিনি নাম দিয়েছিলেন, কারণ এই ফাউন্টেন পেন যখন ঝাড়া হয় তখন ঝর্ণার মতো ঝরঝর করে কিন্তু কালি পড়ে, সেই জন্যই হয়তো তিনি এটা দেখে নাম দিয়েছিলেন ঝর্ণা কলম। পরের স্ট্যান্ডার্ডে যাবো আমরা। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ভীষণ ইম্পর্টেন্ট, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হলো সেটা এখন দেখব। জনক হলেন, ফাউন্টেন পেনের জনককে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। কিভাবে হলো তার পিছনে একটা গল্প আছে, সেটা দেখবো।
সেকালে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। কে? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কোনো একটা পেপার সাইন করার জন্য গেছিলেন অন্য আরেকজন ব্যবসায়ীর কাছে চুক্তিপত্র সাইন করার জন্য। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে। এই যে দোয়াত হঠাৎ কি হয়ে গেল, উপর হয়ে কাগজের মধ্যে পড়ে গেল। তাহলে তো আর সাইন করা গেল না, ওই কাগজের আর কোনো মূল্য রইল না। তারপর কি হলো? তারপর আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। কালি ছাড়া তো সাইন হবে না চুক্তিপত্র। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে। তাহলে তিনি যাওয়া আসা, ওই কালি আনতে যাওয়া এবং আসার সময়ের মধ্যেই অনেকটা সময় যায়, সেই সময়ের মধ্যে আরেকজন ব্যবসায়ী এসে তার চুক্তিপত্রটা সাইন করে নিয়ে চলে গেছে। তার আর চুক্তিপত্র করা হলো না। তাহলে তখনই বিমর্ষ ওয়াটারম্যান কি করলেন? মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। তাহলে ফাউন্টেন পেনের ইতিহাস বা ফাউন্টেন পেনের জন্ম আমরা জানলাম। এইভাবেই তিনি কষ্ট করে বা এইভাবেই তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন এবং আস্তে আস্তে তিনি ফাউন্টেন পেন তৈরি করেছিলেন। আচ্ছা, আমি তো লাইন বাই লাইন তোমাদেরকে কিন্তু গল্প খুব বোঝাচ্ছি খুব সুন্দরভাবে, আর আশা রাখছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এবার দেখব কি লেখকের ফাউন্টেন পেন কেনার কাহিনী। এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন হতে পারে যে লেখক কিভাবে ফাউন্টেন পেন বা প্রথম তিনি ফাউন্টেন পেন কিনেছিলেন সেই কাহিনীটা উল্লেখ করো। ঠিক আছে? দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের কথা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কলকাতার কোথায় গেছেন? কলেজ স্ট্রিটে, যে একটা ফাউন্টেন পেন কিনবো বলে নামি দোকানে গেছেন। দোকানি জানতে চান কি কলম। দোকানি তো জানতে চাইবেন যে কি কলম নেবেন আপনি। ব্যাস, তখনই হয়ে গেছে। কারণ কি, তিনি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আচ্ছা, তিনি ভ্যাবাচাকা খেয়ে গেছেন, লেখাও ভ্যাবাচাকা খেয়ে, কারণ তিনি জানতেনই না যে কোন পেনের নাম তিনি বলবেন, তাই না? সেই জন্যই তিনি ভ্যাবাচাকা খেয়েছেন। তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, এগুলো হচ্ছে সব এক একটা কিন্তু পেনের নাম। এইটুখানি মাথায় রাখবে, এগুলো সব এক একটা পেনের নাম। পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান এবং পাইলট। তিনি আউড়ে চলেছেন, অর্থাৎ দোকানদার আউড়ে চলেছেন কি যে এগুলোর মধ্যে কোনটার নেবেন, কোনটার কি দাম, সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। অর্থাৎ পার্কারের কি দাম, শেফার্ডের কি দাম, ওয়াটারম্যানের কি দাম, সমস্ত যতগুলো নাম পেনের তিনি উল্লেখ করলেন সেগুলোর পাশাপাশি দামও তিনি উল্লেখ করতে শুরু করলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে আমার পকেটের অবস্থা। তার মানে কি, লেখকের কাছে পয়সা কিন্তু পকেটে পয়সা কম ছিল। তার মুখের যে অবস্থা, তার মুখের যে হাব ভাব, সেটা দেখে কিন্তু দোকানদার বুঝে গেলেন যে তার পয়সা কম আছে। অর্থাৎ দোকানদার তো এই ব্যবসা, তিনি তো খরিদ্দার দিকে বুঝতেই পারবেন যে তিনি কতটা কি নিতে পারবেন বা নিতে পারবেন না। তখন তিনি কি করলেন দোকানদার, তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। তখন তিনি বললেন, সস্তার একটা পাইলট নিয়ে যাও, কম দামে, জাপানি কলম, কিন্তু দারুণ। বলে মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। এই যে কাঠের বোর্ডের উপর, মানে বলা মাত্রই মুখটা খুলে একদম ধাঁ করে ছুঁড়ে দিলেন কাঠের বোর্ডের উপরে। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি চড়ে তার আশেপাশে, ঠিক সেইভাবে ভঙ্গিটি ওই রকমই। সার্কাসে খেলার লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। হ্যাঁ, অবশ্যই ছুরি ছোড়া হয়, কিন্তু সার্কাসের লোকটি কেমন থাকে? অক্ষতই থাকে। ঠিক আমাকে অবাক করে তিনি কলমটিও বোর্ড থেকে খুলে নিয়ে এসে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে। দু এক ছত্র তিনি লিখেও দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। সেই জাদু পাইলট কেন বলা হচ্ছে? ওই যে ছুঁড়ে ফেললো, তাকে দেখালো, কিন্তু কিছুই হলো না, নিব যেমনকার তেমনি।
তো সেটা জাদু দেখে কিন্তু লেখক খুব ভালো লেগে গেল এবং সেটা নিয়ে তিনি ঘরে ফিরলেন। এই হলো তার প্রথম ফাউন্টেন পেন কেনার কাহিনী। পরে নামি দামি আরো নানা রকমের বা নানা জাতের কলম কিন্তু বা ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। ফাউন্টেন পেনের কি বিপদ? যে লেখক যিনি লেখেন তাকে কি করেন? নেশাগ্রস্ত করেন, মানে বারবার তিনি ওইটাতেই ওই পেনেই লিখতে চান নেশার মতো। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ, ডজন দুয়েক তো হবেই। বিখ্যাত লেখককে শৈলজানন্দ মুখোপাধ্যায়, তিনি কাকে দেখিয়েছিলেন? লেখককে, যে তার কাছে প্রায় ডজন দুয়েক ফাউন্টেন পেনের তার কাছে সংগ্রহ করা রয়েছে ফাউন্টেন পেন। পার্কারই ছিল বেশ কয়েক রকমের। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তার মানে শৈলজানন্দ মুখোপাধ্যায় কোথার থেকে পেয়েছেন এই নেশা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আমাদের বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিন্তু এই নেশায় ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তাহলে আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল? রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছেন ফাউন্টেন পেন। আমাদের ধারণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। ফাউন্টেন পেন কিন্তু অনেক পরে তিনি হাতে তুলে নিয়েছিলেন, এটা সত্যি কথা। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। হ্যাঁ, আমি মানে লেখক ছিলেন কালি কলমের ভক্ত। ওই কালি ভরে কলম দিয়ে তিনি লেখার ভক্ত ছিলেন। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর, তাহলে বাঁশের কঞ্চির কলমকে তিনি লেখা কবে শেষ করলেন? যখন শহরে হাই স্কুলে ভর্তি হলেন, তখন সেই লেখা বা সেই যে বাঁশ দিয়ে তৈরি করা কঞ্চি দিয়ে সেটা কিন্তু তিনি সাঙ্গ করলেন। তারপর কালি বানানো তখন বন্ধ হয়ে গেল। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দু রকমের বড়িই পাওয়া যেত, অর্থাৎ তখন আর ওই কালির হ্যাপা ছিল থাকলো না। তখন একটা করে মানে নানা রকম বড়ি পাওয়া যেত, লাল বা নীল কালারের। ওই বড়ি জলে গুলে দিলেই তখন কালি তৈরি হয়ে যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম কি কি? যখন কালি পাওয়া যেত মানে রেডিমেড কেনা বোতলে কালিও থাকতো। কি কি নাম? কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন। এই যে কাজল কালি, সুলেখা কালিগুলির নাম বলো, তখন এই দুটো আমরা বলতে পারবো। আবার রিজার্ভার পেন যেটা আমি প্রথমে বললাম সেখান থেকেও আসতে পারে। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনেরই জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালু মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। কেন? কার কিরকম চাই তার জন্য সেরকম নিব। যেমন হ্যাঁ, বিদেশি উন্নত ধরনের নিবও বের হয়ে গেছিল এক সময়। সেসব গরুর শিঙের মতো নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা কখনো বা শিঙের তৈরির মুখে বসানো হতো হিরে। তাহলে যে যেমন কালি চায়, কচ্ছপের খোল কেটে তৈরি, তারপরে শিং থেকে তৈরি, হ্যাঁ, এগুলোর থেকে তৈরি করে কিন্তু বানানো হতো। ফাউন্টেন পেনে প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে থাকা আরো নামি দামি পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ক্রমে বিক্রি করা হতো। আমরা কলেজ থেকে পড়ছি, তখন বলতে গেলে সব এরকম ফাউন্টেন পেন। এরকম তো তখন পেনের কি বাহারি, এই পেনের তখনকার এইরকম তার জাঁক জমক ছিল, ভাবা যায়? কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। এই ছোটখাটো একটা অনুষ্ঠানের কি কথা বলা হয়েছে, এটাও কিন্তু
2 নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। এই যে দেখেছো কত রকমের দোয়াত? কাচের, কাঠ গ্লাসের, পার্সলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। কাঠ গ্লাস থেকে অব্র থেকে যে প্রস্তুত চকচকে কাঁচ জাতীয় জিনিস হচ্ছে এখানে বলেছে কাঠ গ্লাস, গ্লাস কাচের। হ্যাঁ, আর পার্সলিন মানে কি, এখানে রেপটা হবে চীনা মাটির কথা বলা হয়েছে পার্সলিন মানে। আর জেড, জেড হলে শক্ত কালো খনিজ পদার্থ দিয়ে তৈরি জেড। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা দোয়াত। এমনকি সোনারও দোয়াত, সোনার দোয়াত। এই যে সোনার দোয়াত পাওয়া যায় এমন তো মানে ভাবাই যায় না, কিন্তু পাওয়া যেত। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো, তোমার সোনার দোয়াত কলম হোক। তাহলে যদি গ্রামে ঘরে এরকম হতো যে কোনো ছাত্র যদি দু একটা পাস দিত, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পরে কি বলতো, প্রণাম করতে গেলে বুড়ো বুড়ি আশীর্বাদ কিভাবে করতো, যে তোমার বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক, এরকম বলে আশীর্বাদ করতো। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। তাহলে সোনার দোয়াত মানে হতে পারে, এটা লেখকের কাছে ছিল কল্পনার প্রতীক, কিন্তু তিনি সত্যি জেনেছিলেন কখন, যখন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গেছিলেন, তখন তিনি দেখেছিলেন সত্যি সোনার দোয়াত হয়। শুভ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাতি, হচ্ছে শুভ ঠাকুর। হেমেন্দ্রনাথ ঠাকুরের নাতি ছিলেন শুভ ঠাকুর। সাহিত্যবিদ ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোন কোন দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতে কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, মানে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন এরা হলেন আমাদের ইংরেজি সাহিত্যের কবি লেখক। কালিদাস, ভগবতী, কাশিরাম দাস, কীর্তিবাস এনারা কোথাকার সংস্কৃত সাহিত্যের। আর রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র হলেন আমাদের বাংলা সাহিত্যের। হাই, কোথায় গেল সেসব দিন? এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায়, এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। তাহলে এখন কি খালি, এখন হচ্ছে বল পেন বা ডট পেন। এখন ওই পেনগুলো হায় কোথায়? যারা এত বড় বড় সাহিত্যিক, ইংরেজি সাহিত্য, সংস্কৃত সাহিত্য, বাংলা সাহিত্যে, তারাই বুঝিবা লিখেছেন এইসব পেন দিয়ে, তিনি মনে মনে করছেন। হ্যাঁ, ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখেছিলাম, ওদের তহবিলে নাকি প্রায় 700 রকম নিব, যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতিলেখক বা যারা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাহাতে লেখেন তাদের জন্য, তাদের আবার এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। তাহলে এখানে কি বলেছে, এখানে এরকম ছিল যে তিনি একটা বিজ্ঞাপনে দেখেছিলেন যে প্রায় 700 রকমের নিব পাওয়া যায়, প্রায় 700 রকমের। কেন এরকম ভাগ? কারণ এক একজনের জন্য এক এক রকমের। যারা শ্রুতি লেখন অর্থাৎ স্টেনো, এই যে এখানে স্টেনোগ্রাফার কি বা শ্রুতি লেখক, স্টেনোগ্রাফার কাদের বলা হয়? যারা শ্রুতি লেখন অর্থাৎ শুনে শুনে একজন বলেন আর একজন শুনে শুনে সেটা লেখেন, সেটা হচ্ছে শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার, তাদের জন্য। আর যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য আবার এক কথায় ধরনের সমস্ত রকমের আলাদা আলাদা যন্ত্রযুগের কিন্তু ব্যবস্থা ছিল। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করানোর ব্যবস্থা তাদের হতো, যারা টাকার কুমির অর্থাৎ অনেক বেশি যাদের টাকা। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা হিসাবে দেখা হতো টাকা, অর্থাৎ 1 পাউন্ড হচ্ছে কত টাকা? আমাদের 75 টাকা তখন দেখা হতো। আর 2.5 পাউন্ড, তাহলে ভেবে নাও কত টাকা হবে। ঠিক আছে, যে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, অর্থাৎ সোনা দিয়ে পেনটা তৈরি করা হতো, আর হীরের হৃদয় মানে যার মাঝখানে একটা হিরে ছিল। সোনার গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে অনেক, তাই না? এরকম ব্যাপার জাঁকজমক ছিল তখনকার। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। সত্যি এখন যার জাঁকজমক এত বেশি ছিল, সত্যি আশ্চর্য হতে হয় যে এখন তা অবলুপ্তি ক্রমে, মানে অবলুপ্তি মানে প্রায়
তার শেষ অবস্থা, শেষ হতে চলেছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। অর্থাৎ কম্পিউটার চলে এসছে, এখন তো মানুষ সবাই কি স্ক্রিনে কম্পিউটারে টাইপ করে, কম্পিউটার ল্যাপটপ এগুলো নিয়েই মানুষ এখন লেখে, সব রকম অফিসেই তাই। তাহলে কলম আর পেন নিয়ে কজনই বা এখন আর লেখে? তাই বলছে কি তাদেরকে কম্পিউটার জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করেছে। জাদুঘরে কোন জিনিস থাকে? মিউজিয়ামে, যেগুলো এখন আর তাদের যা কোনো অস্তিত্ব নেই, তা সেই জিনিসগুলোকে কিন্তু জাদুঘরে রাখা হয়। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতে লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? সত্যি মানুষের হাত থেকে যদি কলম কেড়ে নেওয়া হয়, তাহলে কি রইল? বঙ্কিমচন্দ্র লিখেছেন, লাঠি তোমার দিন ফুরাইছে, কলমের দিনও কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাক্কা। বঙ্কিমচন্দ্র তার দেবী চৌধুরানী গল্পে একটা লাইন হচ্ছে, লাঠি তোমার দিন ফুরাইছে। তো সেই রকম যে কলমের দিনে কি তাই? কিন্তু ইতিহাসে তো তার ঠাঁই তো পাক্কা, সত্যি ইতিহাস হয়ে রয়ে যাবে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে। তাহলে যারা কলমবাজ ওস্তাদ তাদেরকে কি বলা হতো? ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। অর্থাৎ যারা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে দারুণ করে যারা লেখাকে আরো সুন্দর করে তোলে, তারাই হচ্ছে লিপি কুশলী। মুঘল সাম্রাজ্যে তাদের কিন্তু ভীষণই সমাদর ছিল এইসব মানুষদের। শুধু মুঘল সম্রাট বলে নয়, বিশ্বতেও, সারা বিশ্বেও কিন্তু তাদের আদর আপ্যায়ন চরম ছিল। আমাদের এই বাংলাগুলোকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। কখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। তাহলে তাদেরকে ডেকে কি করতো? যে লিপি যখন নকল করতে হয়, অনুবাদ করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় লিখতে হয় নকল করে, তখন এইসব মানুষদেরকে ডাকা হতো এক এক জায়গা থেকে। সাধারণ গৃহস্থ মানুষও তারা কিন্তু ওখান থেকে ডাক পড়তো। সমানি সমশিষ্যানি ঘনানি বিরলানি চ, এটা একটা লাইন। এটার মানে কি? সমান অক্ষর, সমান ছত্র, সুন্দর সুন্দর অক্ষরগুলি কোথাও ঘন কোথাও হালকা, দারুণ করে সুন্দর করে লেখা। এটা কিন্তু বাংলা মানে বলতে পারে, যেটা বাংলা মানে কি সমান অক্ষর, প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন, কোথাও বা ঘন কোথাও বা সূক্ষ্ম। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। তাহলে 4 খণ্ড রামায়ণ কপি করে তিনি নগদ কত টাকা পেয়েছেন? 7 রুপিস। কিছু কাপড় আর মিঠাই, তার সাথে কি ছিল? কিছু কাপড় এবং মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 12 আনা, 16 আনায় আমরা জানি 1 টাকা, তাহলে 12 আনা হচ্ছে 1 টাকারও কম। 1 টাকারও কম পয়সা দিয়ে কিন্তু কি হতো? 32,000 অক্ষর লেখানো যেত তখন। ভাবা যায়? তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথি খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, এতটাই দামি। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসী ইঙ্গিতে তাই বলতে চায়। তাহলে কলমকে কি বলে? কলমকে কেন তলোয়ারের চেয়ে শক্তি বলা হয় আমরা দেখব। কারণ কলম যা করতে পারে তলোয়ার তো করতে পারে না। কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়। ব্যারেল হলো যেখানে ওই যে বন্দুকের যে নল, সেটাকে ব্যারেল বলা হয়। আবার পেনের ওটাকেও কিন্তু ব্যারেলই বলে। কার্টিজ হচ্ছে কার্তুজ, বা এখানে আমরা আমাদের পেনের সাথে কাগজ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়, অর্থাৎ বিদ্রোহ, তাই না? কখনো কখনো এই যে লেখা থেকে বিদ্রোহ ভেসে আসে, বিদ্রোহ করে ওঠে। লেখার মাধ্যমে তো বিদ্রোহ করা যায়।
শুধু কি বন্দুক বা তরোয়াল দিয়ে করা যায় তা নয়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলমধারীকে কি করতে হয়েছে? যারা লিখেন তারা লেখার মাধ্যমে যেমন প্রতিবাদ জানায়, আবার লেখার মাধ্যমে যেমন পেনও হাতে করেছেন, তেমনি তারা তলোয়ার দিয়েও সমানভাবে তারা কিন্তু প্রতিবাদ করেছেন। কলকাতার ইতিহাসে এই ধরনের ডুয়েল বা দৌলত কাহিনী রয়েছে। ডুয়েল চরিত্র বলি না, দুই, সেরকম এই দৌলত চরিত্র কাহিনী কিন্তু কলকাতার অনেক রকম আছে। কাদেরকে বলা হয়? যারা একসাথে কলম এবং তলোয়ার দিয়ে লড়াই করে। কলম দিয়েও তারা প্রতিবাদ জানায়, আবার তলোয়ার দিয়েও যারা প্রতিবাদ জানায়, তারাই হচ্ছে ডুয়েল বা দৌলত। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে, তাই না? এত পরিবর্তনের মধ্যেও যখন আমরা দেখি যে কেউ কলম আঁকড়ে পড়ে আছে, তখন কিন্তু বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারতে লিখে গেছেন মাত্র একজন। তাহলে টাইপরাইটারদের মধ্যে কজনকে খুঁজে পাওয়া যায়? মাত্র একজনকে। কে? তিনি অন্নদাশঙ্কর রায়। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, তাই না? অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন সবাই কিসে রাখেন? ফাউন্টেন পেন কিংবা বল পেন। তাহলে এখানে আমরা দুজনের নাম পেলাম, কে কে? অন্নদাশঙ্কর রায়, যিনি টাইপরাইটারে লিখছেন, আর তার সাথে আরেকজনকে পেলাম কবি সুভাষ মুখোপাধ্যায়। আগে আবার দুজন আমরা পেয়েছিলাম সাহিত্যিক, কে কে? শৈলেশানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের কি ছিল? দুজন সাহিত্যিক। কোশ্চেন আসতে পারে কিন্তু, যাদের ফাউন্টেন পেনের নেশা ছিল কিন্তু, হ্যাঁ, সংগ্রহ করার নেশা ছিল। বেশ, তারপর দেখবো সম্ভবত শেষ পর্যন্ত নিবেন কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের কথা কিন্তু আমরা সবাই শুনেছি। সত্যজিৎ রায়কে আমরা কে না চিনি? এই যে সত্যজিৎ রায়ের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, সত্যজিৎ রায়ের কথা আমরা এখন বলবো যে তিনি কিন্তু একমাত্র তিনিই তার মান মর্যাদা ধরে রেখেছেন। তার হাতে লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিস্ময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। তাহলে কে না জানে যে রবীন্দ্রনাথ কি করেছিলেন বেশি বয়সে? চিত্রশিল্পী হিসাবে, মানে ছবি আঁকতেন, রবীন্দ্রনাথ ছবি এঁকেছিলেন, তার জন্য তিনি সম্মানও পেয়েছিলেন। তো তিনি তার যে সূচনা, তার যে শুরুয়াত কোথা থেকে হয়েছিল? এই হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। পাণ্ডুলিপি মানে কি? যেটা স্ক্রিপ্ট, যেটা পাণ্ডুলিপি নিজে হাতে কবি বা লেখক নিজে হাতে যেটা লেখেন, যে পাতা, সেইটা হচ্ছে পাণ্ডুলিপি। নিজে হাতে লেখাটাকে পাণ্ডুলিপি বলা হয়। অ্যাকচুয়াল যে আসল হাতে লেখা, সেটাই হচ্ছে পাণ্ডুলিপি। তো কেন বলা হয় যে সেখান থেকে তিনি চিত্রশিল্পী হয়েছেন বা সূচনা? কারণ তিনি লিখতে লিখতে অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। এই যে কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে। আচ্ছা, এই যে তিনি লিখতে লিখতে কাটাকুটি করতে করতে, কালোর সাথে এরকম করে কাটাকুটি করতে করতে একটা ছবির আকার ধারণ করেছিল। লিখছিলেন আবার কাটছিলেন, হচ্ছে না, কার কেটে দিয়ে এটা আবার একটা সুন্দর করে লিখি। তো ওরকম করতে করতে যখন কাটাকুটি করতে করতে একটা সুন্দর চিত্রতে পরিণত হয়েছিল। সেইখান থেকেই তিনি সূচনা করেন চিত্রশিল্পী হিসাবে। তিনি কিন্তু তারপর ছবি আঁকতে শুরু করেন। তো কম্পিউটারে নাকি কি হয় যে ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পী। একজন শিল্পী যেরকম পারে ছবি আঁকতে, তার মধ্যে যে সাধনা, তার মধ্যে যে আত্মনিবেদন, তার মধ্যে যে ভালোবাসা ছবি, সে একজন কম্পিউটার যন্ত্র, সে কিভাবে সেই ছবি আঁকতে পারে? তার মধ্যে কি পার্থক্য বা তার মধ্যে কি তুলনা করা সম্ভব না? উচিত? কখনোই না। আমি কালিখেকো কলমের ভক্ত বটে। আমি কালিখেকো কলমেরই ভক্ত, আমি জানি, আমি মানছি, এবং আমি কালিখেকো কলমেরই ভক্ত। কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কিন্তু কোনো বিবাদ নেই। অর্থাৎ কি বলছেন তিনি? আমি কালিখেকো পেন, অর্থাৎ যে কালি ভরে যে পেন ব্যবহার করি, সেটারই আমি ভক্ত। কিন্তু তার মানে তো এরকম না যে আমি ফাউন্টেন বা বল পেন
সঙ্গে আমার বিবাদ মানে কি শত্রুতা আছে তা কিন্তু না। ইতিমধ্যেই বল পেনের কাছে আমি আত্মসমর্পণ করেছি, মানে আমি অলরেডি বল পেন দিয়ে লিখতে শুরু করেছি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। ফরাসি কবি কি লিখেছিলেন? একটা খুব সুন্দর কবিতার লাইন, প্রেমেরই কবিতা লাইন বলবো এখানে, তুমি সবল আমি দুর্বল। কে বলছে? ফরাসি কবি যে ইন্টেনশনে লিখেছিল যে একজন ছেলে মেয়েকে বা প্রেমিক প্রেমিকাকে বলছে যে, কিন্তু এখানে কে বলছে? এখানে বল পেন বলছে ফাউন্টেন পেনকে। কি বলছে? যে তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি তুমি আমাকে হত্যা করতে চাও তবে আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। খুব সুন্দর একটা। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, নিবের কলমকে খুনির ভূমিকায় দেখা গেছে একবার। কোথায়? অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। অর্থাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের এই যে দুটো চরিত্র, কঙ্কাবতী আর হচ্ছে ডমরুধর একটা চরিত্র আর কঙ্কাবতী একটা চরিত্র। এই ডমরু চরিত্র থেকে ডমরুধর আর কঙ্কাবতী স্বনামধন্য লেখক হচ্ছেন কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি হঠাৎ কি হয়েছিল, লিখতে লিখতে হঠাৎ করে কি অসাবধান বশত তিনি ওই যে পেনের নিবটা বুকে ফুটে কিন্তু তিনি মারা যান। সত্যি তখন কিন্তু মানে পেন তখন এই নিব কিন্তু সত্যি খুনির ভূমিকা একটা ধারণ করেছিল, খুনির ভূমিকা নিয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে কি দেখলাম? কালি কলমে ভক্ত হয়েও যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তিনি নিজেকে বদলেছেন। সত্যি কিন্তু তিনি এই যে যুগের মধ্যে এই যে যন্ত্র, আমাদের এইটাই গেল আমাদের পুরো গল্পটা। তিনি আমরা শেষমেশ আমরা কি বুঝলাম? যে আমাদের লেখক শ্রী পান্থ অর্থাৎ নিখিল সরকার কিন্তু যুগের সাথে সাথে নিজেকে বদলেছেন। তিনি কালি কলমের ভক্ত অবশ্যই, হারিয়ে গেছেন বলে তার আফসোস, তার কষ্ট হচ্ছে, আক্ষেপ, কিন্তু তিনি নিজেকে যুগের সাথে বদলেছেন, কিন্তু তার সাথে সাথে তিনি আক্ষেপ করছেন, তার সাথে সাথে তিনি স্মৃতিচারণ করেছেন এই কালি কলমের সাথে, এবং তিনি এই যে যন্ত্র যে সব কিছুকে নিয়ে নিচ্ছেন এবং যন্ত্রর ফলে যে আমাদের কলম কালি অবলুপ্তির পথে, সেটার জন্য কিন্তু তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। আজকের আমাদের এই শ্রী পান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম গল্পটা খুব সুন্দরভাবে আলোচনা করলাম, পুরো লাইন বাই লাইন ডিটেলে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় কোনো রকম কারোর প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং সাথে থাকো, ভিডিওটি সবার সাথে শেয়ার করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। পরে ফিরে আসছি আবার একটা তোমাদের টপিক নিয়ে। থ্যাংক ইউ।